চব্বিশের অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়, কিন্তু এত বড় একটা ঘটনা কি আসলে নতুন ব্যবস্থার জন্ম দেবে? এইটা আমাদের সামনে বড় প্রশ্ন। নতুন ব্যবস্থার জন্য নতুন মানুষও লাগে। নতুন মানুষ মানে আমরা যে মানুষ, আমরা তো পুরনো মানুষ, আমরা কিভাবে নতুন হয়? মানুষ কিভাবে নতুন হয়? মানুষ যখন চিন্তা করে নতুন করে, তখন সে নতুন মানুষ। একই মানুষ সে যদি নিজেকে চিন্তার দিক থেকে, তার কাজের দিক থেকে বদলাতে পারে, তাহলে সে নতুন মানুষ হিসেবে জন্ম লাভ করে। এই কারণে আমরা যখন চিন্তা করি, আমরা আসলে অস্তিত্ববান হয়ে উঠি। আমাদের চিন্তার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে বদলে নেই, ফলে এই নতুন মানুষের জন্ম ঘটে। আজকের বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, 24-এর যে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, সেখানে আমরা যদি নিজেদেরকে, প্রতিটি দল, প্রতিটি নেতৃত্ব নিজেদেরকে বদলাতে না পারি, তাহলে আগামী দিনে আর তারা কেউ প্রাসঙ্গিক থাকবেন না। যত বড় দল হোক, যত বড় নেতা হন, এই যে মানুষের আকাঙ্ক্ষা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ করতে না পারি, আমরা যদি মনে করি পুরনো বন্দোবস্তেই সবকিছু চলবে, ওই দখল, ওই আমাদের গায়ের জবরদস্তি রাজনীতি, তাহলে আপনারা ভাবতে পারেন যে এটা বোধহয় স্থায়ী হবে। এতদিন ওরা করেছে, এখন অন্যরা করবে, এটা চলবে না। বাংলাদেশের রাজনীতিতে 24-এর গণঅভ্যুত্থান এই সীমারেখা টেনে দিয়েছে। নতুন ব্যবস্থার জন্ম এখন একটা অনিবার্য ঘটনা, এটা ঘটতেই হবে। এবং এই ঘটা সে অনুযায়ী তৈরি করতে পারবে, তারা এই আগামী দিনের ভবিষ্যতে প্রাসঙ্গিক থাকবেন, তারা আগামী দিনটাকে নেতৃত্ব দিতে পারবেন। কোনটাকে কম গুরুত্ব দিলে আমরা পথভ্রষ্ট হব। সেটা আমাদেরকে একটা বিপজ্জনক খাদে নিয়েছে। এই রাষ্ট্র টেকে না। শেখ হাসিনার রাষ্ট্র গুম খুনের রাষ্ট্র হয়ে উঠেছিল, সেই কারণে ভেঙে পড়েছে। কিভাবে দেখেন নাই? একটা বাহিনী পুরো ছত্রভঙ্গ হয়ে পুলিশ তাকে যেভাবে ব্যবহার করেছে, তারা পালিয়ে গেছে, মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, এইভাবে পুরো ব্যবস্থাটা দাঁড়িয়েছে। তাহলে এই রাষ্ট্র এইভাবে ভেঙে পড়ে। রাষ্ট্রের ধারণা ন্যায় বিচারের সাথে যুক্ত। বিচার আমাদের করতেই হবে। আমাদের নতুন যাত্রা হচ্ছে কিনা, এটার প্রাথমিক লক্ষণ হচ্ছে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছি না। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার সহ গুম খুন, এই দেশের সমস্ত অন্যায়, লুটপাট, সবকিছুর বিচার করতে হবে। এবং এই বিচারখানে কেবল অন্তর্বর্তী সরকার করবে তা না। এই বিচারের ধারাবাহিকতা যদি না থাকে পরবর্তী সরকার, তাহলে আমাদের ওই নতুন জায়গাটা আমরা যেতে পারবো। সংস্কার আমাদের করতেই হবে। এবং আমরা ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় অনেকগুলো প্রশ্ন এসেছি। জাতীয় সনদ যেটা হবে, ঘোষণা হবে, আমি তার কিছুদিনের মধ্যে, কিন্তু অনেক বিষয় এখানে দ্বিমত আছে, আপত্তি আছে, নোট অফ ডিসের পথ হতে পারে না। হ্যাঁ, তারা যদি মনে করেন যে আমরা নির্বাচনে যাব না, আন্দোলন করে আমরা যেমন করার দাবি তুলতে পারি, কারণ নির্বাচন হচ্ছে এই মুহূর্তে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের পুরো সংস্কার সম্পন্ন করার শান্তিপূর্ণ পথ, গণতান্ত্রিক পথ। সেই কারণে নির্বাচনটা সংস্কার সম্পন্ন করার জন্য অপরিহার্য। এবং এই যে আমাদের ভিন্ন মত, কারণ একক কোন দল পুরো অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তার উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে না, এটা বাস্তবতা। এটা একটা কালেকটিভ, মানে সমষ্টিক সংগ্রাম ছিল, এবং এখানে সকল পক্ষের অংশগ্রহণ ছিল। সবার মধ্যে ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে আগামী দেশ চলতে হবে, এবং সবার ন্যূনতম ঐক্যমত্যের মধ্যে আমাদের জাতীয় সনদ তৈরি হয়েছে, আর ভিন্নমত যেটা আছে তার মীমাংসা জনগণ করবে। এই হচ্ছে পদ্ধতিগত দিক। এই পদ্ধতিগত দিক যদি আমরা ভুল করি, আমরা বিপদের মধ্যে পড়ব। কাজেই সংস্কার আমাদের করতেই হবে, কিন্তু সেই সংস্কারের জন্য নির্বাচন লাগবে, এবং সেটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন। এই দুইকে যা গুরুত্বের সাথে যদি আমরা উপলব্ধি করি, আমরা বাংলাদেশের ভবিষ্যৎটা ঠিক করতে পারব। এবং এইটাকে ঠিকঠাক করার মধ্য দিয়েই আজকে প্রমাণিত হবে কারা নতুন ব্যবস্থা চায়, কারা নিজেদেরকে বদলে নিচ্ছে সত্যিকার নতুন মানুষ হিসাবে, নতুন নেতৃত্ব হিসাবে বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে।
এবং জনগণকেও সেই ভূমিকার জায়গায় আসতে হবে। আমরা যদি সেই জায়গায় বদলাতে না পারি, আমাদের ভবিষ্যৎ আবারও সংকটের মধ্যে পড়বে, আমাদের অভ্যুত্থান, আমাদের আত্মত্যাগ বেহাত হবে। কাজেই শহীদের রক্তের প্রতি যদি আমাদের সামান্য ঋণ আমরা বাংলাদেশকে বদলানোর জন্য আমরা সবাই নিজে প্রস্তুত করি। আমি সংক্ষেপ করে